সেই পূর্ববর্তী জালেম আওয়ামী লীগের জায়গা নতুন জালেম বিএনপি নিয়ে নিয়েছে। কোনো পার্থক্য আছে? পার্থক্য দেখা যায়? একটা পার্থক্য আছে। আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু, বিএনপি রয়েছে কার্ড বন্ধু। তারা কথায় কথায় খালি কার্ডের ঘোষণা দেয়। মনে রাখবেন, ওই বঙ্গবন্ধুর বাকশাল টিকে নাই, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না ইনশাল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনাদের এই চট্টগ্রাম বিভাগে একজন বড় নেতা আছে, শিলংয়ে দীর্ঘদিন গুপ্ত ছিল, চিনেন নাকি? পবিত্র সংসদে দাঁড়িয়ে ওনার 4 গাড়ি আর 4 ড্রাইভারের হিসাব দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির হিসাব দিতে পারেন না। শিলংয়ে গুপ্ত থাকায় অবস্থায়ও তার অর্থ ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে। জনগণ একদিন হিসাব নেবেন। ওনার বক্তব্য শুনে মনে হয় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, ভারতের মুখ্যমন্ত্রী কথা বলছেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে সীমান্তের হত্যাকে ভারতের পক্ষে হালাল করে দিয়েছেন। করতো না যে এটা একটা আলাদা এডুকেশন সিস্টেম। এরা যে সমাজের নেতৃত্বে, কর্তৃত্বে, শিক্ষায়, একাডেমিক ক্যারিয়ারে, রাষ্ট্রযন্ত্রের কি পয়েন্ট অফ দ্য স্টেট অ্যান্ড সোসাইটি, এরা যে নিজেদেরকে ফিট উপযুক্ত মনে করে জায়গায় যেতে পারে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ইগনোর করে বাংলাদেশে বিদ্যমান সেকুলার আধিপত্যবাদ বিরোধী শক্তি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে সেই ষড়যন্ত্র করত এবং সেই অপপ্রচার তারা করত। কিন্তু আলহামদুলিল্লাহ, দিনে দিনে, বছরে বছরে মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় দিয়েছে, যোগ্যতার পরিচয় দিয়েছে, দক্ষতার পরিচয় দিয়েছে। শুধু যোগ্যতা, মেধা নয়, অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাধারণ আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্রদের চেয়েও অনেক পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে কোয়ালিফাইড, সবচেয়ে মেধা এবং কৃতিত্বের পরিচয় দিয়ে মাদ্রাসার শিক্ষাকে তারা সম্মানিত করেছে। এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে কিছু কি বলবো, বুদ্ধিজীবী মানে বুদ্ধি বিক্রি করে যারা খায়, আইনজীবীরা আইন ব্যবসা করে খায়, বুদ্ধি যারা বিক্রি করে তাকেও বুদ্ধিজীবী বলতে হয়। এক শ্রেণীর বুদ্ধিজীবী পয়দা হয়েছিল ফ্যাসিবাদী শাসনের যুগে। তারা নানান তথ্য আবিষ্কার করত। মাদ্রাসা শিক্ষা শেষ করো, এখনো এই 5 মাসের ক্ষমতাসীন সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তারা একটা স্টেক হোল্ডার দাবি করে। তাদের শাসন ক্ষমতার থেকেও এখনো টকশোতে এবং নানান জায়গায় বলতেছে মাদ্রাসা শিক্ষার দরকারটা কি, মাদ্রাসা শিক্ষা তুলে দিতে হবে, এবং নানান রকম আপত্তিকর অভিযোগ এবং কথাবার্তা তারা বলছে। এরা সব ফ্যাসিবাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করে। আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পুনর্বাসনের জন্য যে সমস্ত যুক্তি, তথ্য প্রয়োজন, এক শ্রেণীর টকশোজীবীরা, এক শ্রেণীর বুদ্ধিজীবীরা, তারা আজকে সেই সব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে তাদেরই ষড়যন্ত্র আগেও ছিল, নতুন করে তারা চক্রান্ত করছে। এমন সময় তামিলুল মিল্লাত মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্র সংসদ এই আলোচনা সভার আয়োজন করে আমি মনে করি প্রমাণ করেছে যে মাদ্রাসার ছেলেরাও জুলাই গণ অভ্যুত্থানের তাদের যে আত্মত্যাগ, অসাধারণ আত্মত্যাগ, এখানকার তথ্য অনুযায়ী 85 জন মাদ্রাসা ছাত্র তারা জীবন দিয়েছে। কিন্তু আরো অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা পরে মাদ্রাসা থেকে এসে ইউনিভার্সিটিতে পড়েছে এবং বিভিন্ন জায়গায় পরিচয় নিলে আরো হয়তো মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছিল, এই আন্দোলনে শহীদ হয়েছে, সেটাও কিন্তু পাওয়া যাবে। জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের রিপোর্টে বলেছে 1400, কিন্তু বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর, তিনি বিভিন্ন মামলার তদন্ত করতে গিয়ে তিনি সেদিন মিডিয়াতে বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে শহীদের সংখ্যা, এই আন্দোলনে জীবনদানের সংখ্যা এই 1400-কে আরো অনেক ছাড়িয়ে যাবে। সেজন্য মাদ্রাসা ছাত্ররা যে মেধায়, যোগ্যতায়, স্মার্টনেসে, জীবনদানে, দেশ, জাতি, গণতন্ত্র, ইসলামের জন্য সংগ্রামে
তারা যে ঐতিহ্যের পরিচয় দিতে পারে, সংগ্রামের পরিচয় দিতে পারে, আজকের এই আলোচনা সভা তারই স্বাক্ষর বহন করে। আমি মাদ্রাসা শিক্ষা, আমার অবশ্য মাদ্রাসায় লেখাপড়া করার সৌভাগ্য হয়নি, কিন্তু আমার দুইটা সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া শেখাতে গিয়ে আমার বড় মেয়েটাকে মাদ্রাসায় দিয়েছিলাম আমি, আর ছোট ছেলেটাকে দিয়েছিলাম। 4 ছেলে মেয়ের প্রথমটা আর ছোটটা। বলতে আমার তো আর সৌভাগ্য হলো না, তো এক বড়জন তো কামিল পাস করেছে, ছোটটাকে বললাম বাবা তুমি হাফে যাও, কামিল হও। তো সেই দিকে যাচ্ছে। ওদেরকে দিয়ে আমি টের পেয়েছি যে আমার কি পরিমাণ ভুল হয়েছে, আর মাদ্রাসায় না পড়লে জাতির জীবনের, পরিবারের, নৈতিকতার, সভ্যতার কি ক্ষতি হয়, এটা আমরা নিজেরা কিন্তু টের পাই। এই জন্য একদিন এই সত্য সূর্যের আলোর মতো উদ্ভাসিত হবে। আমি কথাটা 3টা কথা বলে আমার কথাটা শেষ করব। একটা হলো প্রত্যাশা। প্রত্যাশা ছিল এই হাজার হাজার মানুষের জীবনদান, আহত ক্ষতবিক্ষত রক্তাক্ত মানুষের চোখের পানি, শত শত বুলেট এবং স্প্রিন্টার শরীরে নিয়ে এখনো যারা রাতে ঘুমাতে পারে না, কান্নাকাটি করে, সকলের প্রত্যাশা ছিল বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র হবে, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন কিন্তু তারা দেখেছিল। শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত নারী, শিশু, মহিলা, ব্যবসায়ীরা সেই জন্য জীবন দিয়েছিল। সেই বৈষম্যহীন রাষ্ট্রের অর্থ হলো এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক হবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে, সকল সাংবিধানিক পদে ট্রেজারি বেঞ্চ, অপোজিশনের মাধ্যমে নিরপেক্ষ নিয়োগ হবে, মেধার পরিচয় হবে এবং জনজীবনে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, দুর্নীতি হবে না, অর্থ পাচার হবে না, ভিন্ন মতের দমন পূরণ হবে না। এরকম একটা রাষ্ট্রকেই বলা হয় মানবিক রাষ্ট্র। সেই রাষ্ট্রটাই ছিল কিন্তু এই জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা। কি মনে করেন? তাই তো ছিল। বাস প্রত্যাশার কথা শেষ। এখন আসেন প্রাপ্তি। প্রাপ্তি কি আমরা তা পেয়েছি? আমরা পাইনি। এই প্রাপ্তি অর্জনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি, সুবিধাভোগী ক্ষমতাসীন দল বিএনপি। এই জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কারণ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জুলাই চার্টার, যে জুলাই সনদ আমরা একমত হয়েছি, তার ভিত্তিতে একটা গণভোট হয়েছে। 84টি রাষ্ট্র সংস্কারের ঐক্যমত্য কমিশনের বিষয়ে সামারাইজ করে 4টি প্রশ্নে একটা গণভোট হয়েছে। সেই গণভোটের গণরায় কার্যকরী করার মধ্য দিয়ে এটাকে বাস্তবায়নের জন্য 2025 সালের 13ই নভেম্বর একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। সেখানে একটা সংবিধান সংস্কার পরিষদ, তার একটা শপথ, 30 দিনের মধ্যে তার বৈঠক ডাকা এবং সেটাকে বাস্তবায়ন করে 180 দিনের মধ্যে এটাকে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করা। এই জন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার ছিল। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 125 অনুযায়ী যখন পার্লামেন্ট থাকে না, সরকার থাকে না, প্রধানমন্ত্রী থাকে না, তখন অন্তর্বর্তীকালীন অথবা কোনো স্টেট বা রাষ্ট্রপতি দ্বারা জারিকৃত কোনো অর্ডিন্যান্স, কোনো অর্ডার, কোনো অ্যাক্ট তখন আইনের সমমর্যাদা পায়। সেই আইনে একই দিনে গণভোট হয়েছে, একই দিনে সেদিন জাতীয় ভোট হয়েছে। ক্ষমতায় যাওয়ার পরে মেজরিটির জোরে এখন বিএনপি বলছে আমরা গণভোট মানি না, সংবিধান সংস্কার আদেশ অবৈধ, রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না, ওই শপথ সংবিধানে নাই। আপনি আজব ব্যাপার। একই মায়ের পেটে একই সঙ্গে 2টা সন্তান জন্ম নিয়েছে। উদাহরণটা খেয়াল করবেন। একই মা 2টা সন্তানের জন্ম দিয়েছে, একটা সন্তানকে স্বীকার করে আর একটাকে স্বীকার করে। একই মা। একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের অধীনে 2টা ভোট হয়েছে। আপনি জাতীয় ভোটটা মেনে নিলেন, কারণ ওইটা মেনে নিলে তো সুখ লাগে। অনেক এমপি হওয়া গেছে, মন্ত্রী হওয়া গেছে, প্রধানমন্ত্রী হয়েছেন, পার্লামেন্ট হয়েছে, সরকার হয়েছে। একই আদেশের একটা মানবেন আর একটা মানবেন না, এটা জাতির সঙ্গে কি দ্বিচারিতা? এটা আপনি আইন লঙ্ঘন করেছেন, প্রেসিডেন্সিয়াল অর্ডারকে লঙ্ঘন করেছেন। এই জন্য আমি ওই যে প্রাপ্তির প্রসঙ্গে কথা বললাম, এই প্রাপ্তির পথে প্রধান অন্তরায় হচ্ছে জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি বিএনপি সবচেয়ে বড় বাধা। কারণ 84টি সাংবিধানিক সংস্কারের গুরুত্বপূর্ণ 10-12টি প্রশ্নে তারা ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেই জন্য তারা বলে মানুষকে বোকা বানানোর জন্য যে আমরা জুলাই সনদ মানব, ওই 12টা সাংবিধানিক পরিবর্তন বাদে তারা মানবে। তা যদি মানে তাহলে এই রাষ্ট্রের ফ্যাসিবাদী চরিত্র কখনো বদল হবে না। এই জন্য 84টি ঐক্যমতের ব্যাপারে
যে ব্যালটে 4টি প্রশ্ন ছিল, জুলাই সনদের নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির ভিন্ন মত ছিল, কিন্তু গণভোটের ব্যালটে কোনো ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট নাই। 70% মানুষ, 5 কোটি মানুষ ভোট দিয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়েছে। এখন আইনগতভাবে বিএনপি এবং দেশের জনগণ, সমস্ত পার্লামেন্ট মেম্বার বাধ্য এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে লিগ্যাল ফ্রেম করা হয়েছিল তার ভিত্তিতে গণভোটের গণরায়কে কার্যকর করতে হবে। এই জন্য প্রাপ্তি আমরা এখন অর্জন করতে পারি। প্রাপ্তির পথে প্রধান অন্তরায় হচ্ছে সরকার। পার্লামেন্ট সেশনে 180 দিন সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে অ্যাকর্ডিং টু প্রেসিডেন্সিয়াল অর্ডার। উইদিন 180 ডেজ যদি আপনি এটা না করেন, এটা ল্যাপস হয়ে যাবে। আগামী অধিবেশনে আপনি সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকুন, সেই পরিষদের শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট তার রায় অনুযায়ী আপনি সেই আইনকে আইনে পরিবর্তন করে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তাহলে আমাদের প্রাপ্তি নিশ্চিত হবে, জনগণের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে। করণীয় বলতে ওই একই সাথে আমার বলা হয়ে গেল, করণীয়ই হলো গোটা জনগণ সরকারকে বাধ্য করতে হবে 1 সাগর রক্তের বিনিময়ে, যে রক্তের বেনিফিশিয়ারি আপনি আজকে ক্ষমতায় গিয়েছেন, আপনি সেই সনদ মানতে চান না, গণভোট মানতে চান না। আজকে পার্লামেন্টে যদি এর নিষ্পত্তি না হয়, আমরা চাই সমস্ত পলিটিক্যাল ডিসকাশন, লিগাল ডিবেট পার্লামেন্টে হোক। আমরা এটা রাজপথে ঠেলে দিতে চাই না সংঘাত সহিংসতায়। সেটা যদি করেন আলহামদুলিল্লাহ, না হলে আপনারা হয়তো 70% ভোটারের সাথে বেইমানি করতে পারবেন, কিন্তু আমরা জনগণের যে রায় পেয়েছি তাতে আমরা জনগণের সাথে বেইমানি করতে পারবো না। ডিউ টু দ্যাট কজ আমাদেরকে 70% মানুষের কাছে এই আন্দোলনকে নিয়ে যেতে হবে। যদি পার্লামেন্টে এটা নিষ্পত্তি করতে না পারেন, তো আমরা রাজপথে 70% মানুষকে নিয়ে এই সমস্যার সমাধান আমরা করব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের করণীয়। সকলকে ধন্যবাদ আমাকে একটু আপনাদের সঙ্গে সালাম দোয়া বিনিময়ের সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসবেন। আমরা সম্মানিত প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আমাদের মেহমানবৃন্দ আগে বের হবেন। আমাদের সাংবাদিক বন্ধুগণ